নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আর আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই এক ছোটবেলার গল্প শোনাবো, বাঘ এবং ভেড়ার গল্প। একবার জঙ্গলে এক ভেড়ার পাল ঝর্ণার জল খেতে এসেছে, বাঘও এসেছে। দলের সব থেকে ছোট ভেড়াটিকে দেখেই বাঘ বলল, তোকে খাবো, কারণ তুই আমার জল ঘোলা করেছিলি। বাচ্চা ভেড়া তো অবাক, বিস্ময়ের সঙ্গে জানতে চায়, আমি তো সদ্য জন্মালাম, আমি কোথায় তোমার জল ঘোলা করলাম, আমি তো কিছুই করিনি। বাঘকে তো খেতেই হবে, তাই বাঘ ঘাড় উঁচিয়ে উত্তর দিল, তুই করিসনি বটে, কিন্তু তোর বাবা বা দাদু কেউ একজন করেছিল, তাই তোকে খাবো। শুনে মনে হচ্ছে নিছক গল্প, কিন্তু আসলে গল্প নয়। কেন বলুন তো? যেমন ধরুন খড়গপুরের ঘটনা, খড়গপুরের আজকের ঘটনা। শুধুমাত্র বিজেপি কর্মী হওয়ার জন্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত পরিবারের 9 মাসের অন্তঃসত্ত্বা। এবার আপনি প্রশ্ন করুন যে এই 9 মাসের অন্তঃসত্ত্বা কি বিজেপি কর্মী ছিল? উত্তরটা না, তার শ্বশুর মশাই ছিলেন। সেই কারণে বাড়ির পুত্রবধূ তাকে বঞ্চিত করা হলো, পরিবারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া থেকে তিনি বঞ্চিত হলেন। খড়গপুরের 2 নম্বর ব্লকের পরআড়া অঞ্চলের ডিঙ্গু গ্রামের ঘটনা। এখানে স্ত্রী, পুত্র, পুত্রবধূ নিয়ে সংসার মানিক দাসের। এছাড়াও তার আরো একটা পরিচয় কি না, তিনি বিজেপি কর্মী, আর এটাই তার দোষ। পুত্রবধূ দুর্গা দাস 9 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি রাজ্য সরকারের জননী সুরক্ষার সুবিধা লাভের আশায় স্থানীয় পঞ্চায়েত অফিসে যান ছেলে উত্তম দাস। অভিযোগ, শ্বশুর বিজেপি কর্মী বলে পত্রপাঠ ফিরিয়ে দেওয়া হয় উত্তমকে। কি বললেন এরপর পরিবারের তরফ থেকে লোকজন, আমরা এই গল্প, এই আলোচনা শুনবো এবং তার পরের ঘটনাও জানবো। তবে তার আগে শুনে নেব যে ওই পরিবারের ঠিক কি বক্তব্য ছিল এরপর। চলুন শুনে নেওয়া যাক। যে আমরা বিজেপি করেন, আমরাকে দেওয়া হবে নি। 9 মাসের অন্তঃসত্ত্বা? 9 মাসে। 9 মাসে? হ্যাঁ। কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাওনি? না। এখানকার আশা কর্মীর ওই যে দিদিরাও আসেনি? না। আমি বিজেপি করি। আমার ছেলে গেছিল প্রধানের কাছে ওই জননী সুরক্ষা মানে সার্টিফিকেট আনতে, প্রধানের কাছে, প্রধান এবং উপপ্রধান। আমার ছেলের গায়ে করে ওই জব কার্ড এবং ওই যেটা হেলথ সেন্টারের যে কার্ড, আমার ছেলের গায়ে করে ফিকে দেয়, তোমার বাবা বিজেপি করে, আমরা কোনো সুযোগ সুবিধা দিতে পারবো না। বিশ্বাস হলো তো? এবং শুধুমাত্র এই ধরনের ঘটনা নয়, এছাড়াও ধরুন হুগলির খানাকুলে, সেখানে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন মাথা কামিয়ে। মানে মাথা কামিয়ে আমরা কখন দেখি আমাদের বাঙালিদের মধ্যে? মাথা কামিয়ে অর্থাৎ একদম পিতৃতর্পণ সেরে, বাবার কাজ সেরে যখন বাড়ি ঢুকছি, বাবা বা মা বা গুরুজনের কাজ সেরে সেই সময় মাথা কামিয়ে প্রবেশ করা হয়। ঠিক সেরকম ভাবেই মাথা কামিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে, অর্থাৎ মাথা মুন্ডন করে তার রীতিমতো শুদ্ধিকরণ করে তবেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা যায়। এটা চলছে আমাদের বাংলায়। আবার কোথাও দেখলাম গঙ্গা জল ছিটিয়ে বিজেপি করা অন্যায়, বিজেপি করে অন্যায় করেছি, এই ধরনের কথা বলিয়ে নেওয়া হচ্ছে। কোথাও স্যানিটাইজার স্প্রে করিয়ে চলছে দলে ফেরানোর পালা, নাম দেওয়া হচ্ছে রাজনৈতিক শুদ্ধিকরণের। এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলা হচ্ছে সেই সময় বিভিন্ন পক্ষ থেকে, চলুন এটা শুনে নেওয়া যাক। বিজেপি জীবাণুমুক্ত করলাম, করোনা ভাইরাস চলছে, আর বিজেপি নামক একটা ভাইরাস মানে বাংলায় ঢুকেছিল, সেটাকে আমরা একদম জীবাণুমুক্ত করে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করা। আজকে বর্তমান রানিং পার্টি বলতে তৃণমূল পার্টি, তা আজ তৃণমূলের সাথে জয়েন করলাম আমরা, সাথে সাঁড়া করিয়ে ওরা জয়েন করালো যে ওদের বিজেপি নামক যার কীটনাশক ছিল নাকি বলছে, সেটাকে বাংলা থেকে দূর করে জয়েন করালো। ওখানে যে দেখা গেছে টিভিতে মাথা নাড়া করে, তারপর গঙ্গা জল ছিটিয়ে, যেগুলাতে মানে লোকদৃষ্টি মানে খারাপ দৃষ্টিতে দেখা আছে, সেটা তো কিছু হয়নি। এখন স্যানিটাইজার ম্যাক্সিমাম বাসেও হচ্ছে, গাড়ি থেকে নেমেও হচ্ছে, সেটা আমাদের এমনভাবে অপমানিত কোনো কিছু করা হয়নি কো। শুনলাম সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এমন কিছু অপমান করা হয়নি। একটা ভাইরাস ছিল, যে ভাইরাস নাম হচ্ছে বিজেপি নামক ভাইরাস, সেই ভাইরাসের সঙ্গে এতদিন ধরে ছিলেন, তাই জন্য স্যানিটাইজার স্প্রে করে নতুন করে দলে ফেরানো হচ্ছে বা দলে যোগদান করানো হচ্ছে। আমরা অবশ্য বাঙালিরা উত্তরপ্রদেশে যখন শ্রমিকদেরকে স্যানিটাইজার স্প্রে করা হয়েছিল, সেই সময় তো আমরা ভীষণ সরব হয়েছিলাম, সোশ্যালে ঝড় তুলেছিলাম। এক্ষেত্রে আমরা বলবো কি করা যায়, কারণ হচ্ছে এই নেতার, ওই দলের ওই নেতা সেই সময় অমুক দিন, সেই দিন কোন দিন কি বলেছিল, তাই জন্য এটা তো ভোগ করতেই হবে।
এগিয়ে বাংলা বলে কথা, রাজনৈতিক সন্ত্রাসে এগিয়ে, প্রতিহিংসায় এগিয়ে, এবং এখানে বিরোধী করলেই গর্দান যাবে। তাই হাতে মেরে ভাতে মেরে সামাজিকভাবে বয়কট করে তোমাকে খাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আর তুমি প্রশ্ন করলেই শাসক দল কলার তুলে বলবে যে তুমি তো কিছু করোনি, তোমার অমুক নেতা অমুক তারিখে তমুক মঞ্চে এই কথা বলেছিল, তুমি কিছু করোনি, তাই কিন্তু দোষ তোমার। বয়কট আমরা তোমাকেই করব, সামাজিকভাবে তোমার বিরুদ্ধে লিফলেট বিলি করব, কিন্তু তোমার কোনো দোষ নেই। তোমার বুথে 8.5 বা 11:15খানা ভোটে হয়তো লিড নিয়েছিল বিরোধী দল, তাই জন্য সমস্ত অপরাধ সমস্ত দায় এখন তোমার। চমৎকার যুক্তি, তাই না? কিন্তু এখানেও শেষ নেই। এই বাংলায় শাসক হোক বা বিরোধী দলের কেউই কি পার পাচ্ছেন? ধরুন আপনি শাসক দলের প্রতি নিবেদিত প্রাণ, ধরুন, এবং আপনার একমাত্র স্লোগান জয় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। বাঙালির অত্যন্ত কাছের এই চেনা 2 লাইন, কিন্তু তাতেও কি আপনি ভাবছেন আপনি পার পেয়ে গেলেন? আপনার চোখের সামনে আপনারই ভোটে নির্বাচিত সরকার আপনাকেই ভুয়ো টিকা দেওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না? জেলা নয়, কোনো প্রত্যন্ত গ্রাম নয়, খোদ কলকাতার উত্তর থেকে দক্ষিণে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চলছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রশাসন ঘুমোচ্ছে, এমনকি ধৃত দেবাঞ্জনের সঙ্গে শাসক দলের একাধিক নেতামন্ত্রীর ছবি সামনে আসছে। সব থেকে বড় প্রশ্ন, প্রশাসনের কারো সহযোগিতা ছাড়া কিভাবে খাস কলকাতায় এই ধরনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চলছে? অর্থাৎ একদিকে রাজনৈতিক সন্ত্রাস, অন্যদিকে ভুয়ো ভ্যাকসিন। মানুষের জীবনের কি সত্যি কোনো দাম আছে এখানে? এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই আমি আজকের আলোচনা শুরু করব, যেখানে নিঃসন্দেহে 3টে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং সেই প্রশ্নগুলো নিয়ে শুরু করছি আজকের আলোচনা। যে 3টে প্রশ্ন নিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন আজকের, রাজনৈতিক প্রতিহিংসা থেকে রেহাই নেই কি অন্তঃসত্ত্বাদেরও? দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক প্রতিহিংসা অব্যাহত কিন্তু ঘুমিয়ে প্রশাসন। এবং তৃতীয় প্রশ্ন, ভুয়ো টিকা, রাজনৈতিক প্রতিহিংসা, মানুষের জীবনের কি সত্যি দাম আছে রাজ্যে? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, রয়েছেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। আমি অনেকক্ষণ ধরে এই কথাগুলো বলছিলাম, আশা করি আপনারাও ছিলেন আমার সঙ্গে। আমি শুরুতেই জয়প্রকাশদার কাছে আসি, প্রথমেই জয়প্রকাশদাকে দিয়ে শুরু করি। জয়প্রকাশদা, এই ধরনের ঘটনা ঘটছে, মানে একদিকে বিরোধীদের ক্ষেত্রে আজকে খড়গপুরের ঘটনা, যেখানে অন্তঃসত্ত্বা একজন মহিলা, সে কোনো রকমের সরকারি সুবিধে পাচ্ছে না, এবং পাচ্ছেন না সেটা জানানো সত্ত্বেও বিডিও অফিস পর্যন্ত যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা নেই। পাশাপাশি রাজ্যে যারা ভাবছেন যে তারা সেফ আছেন, কারণ তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিলেন, তারা শাসক দলের জন্য শাসক দলের হয়ে রয়েছেন, এমনকি সেখান থেকে বাদ নেই শাসক দলের সাংসদ পর্যন্ত, তারাও কি খুব একটা নিরাপদ এই রাজ্যে? জয়প্রকাশ দা। দেখুন, অন্য রাজনৈতিক দল করলে তারা সরকারি সাহায্য পাবে না, এটা তৃণমূলের অঘোষিত কিন্তু প্রধান নীতি। তারা হচ্ছে যে সরকারি সাহায্য মানে কি, সরকারের টাকাটা কার? সরকারের টাকা তো এই শাসক দলের পার্টি অফিসে তৈরি হয় না, এটা নিশ্চয়ই বৈশ্বনাথ বাবুও মানবেন, এটা হচ্ছে জনগণের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, একদমই তাই, সব মানুষের টাকা। সেই টাকা ঠিক মতন খরচ করার দায়িত্ব মানুষের উপকারে, সব মানুষের উপকারে, সরকার সব মানুষের। কিন্তু এই তৃণমূল কংগ্রেস মনে করে সরকারটা হচ্ছে তৃণমূলকে যারা নিশ্চিতভাবে ভোট দিয়েছে তাদের জন্য সরকার। তাই জন্যে যারা দেখা যায় যে বুথে বা যে গ্রামে তৃণমূল ভোট পায়নি সেখানে রেশন দেব না, সেখানকার জানা যে অন্য দলের নেতা নেত্রী কিংবা কর্মী তাদেরকে আমরা 100 দিনের কাজ দেব না, জানেন এনারা, বৈশ্বনাথ বাবু খুব ভালো করে জানেন, চাকরি দেওয়া হবে না। আর সবথেকে খারাপ হলো যে একজন অন্তঃসত্ত্বা, তার পেটের যে গর্ভবতী মহিলা, তার পেটের যে শিশু, সে এখনো জন্মগ্রহণ করেনি, তাকেও আমরা শাস্তি দেব। জননী সুরক্ষা যোজনা তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকার, যাতে গর্ভবতী গরিব মহিলারা ভালো মন্দ একটুখানি খেতে পারেন, যাতে গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ভালো হয়।
গর্ভবতী মায়ের স্বাস্থ্য ভালো হয়, আর সেখানেও এরা লাথি মারছে। কোথায়? ওই গর্ভবতী মহিলার পেটে লাথি মারছেন অদৃশ্যভাবে, যে তাদের আমার এই খাদ্য জায়গাতে দেবো না, প্রশ্ন জয়প্রকাশ তাদের দা, যে জননী সুরক্ষা এইখানে যোজনার যে এখনো টাকা পর্যন্ত আসার কথা সেটা দেবো না আমরা। এখানে কেন? এই না বাংলার বিভিন্ন শ্বশুর প্রান্তে নাকি- চোখ ঘোরালে শ্বশুর নাকি হয়তো BJP চোখে করে? পড়বে এর সেই থেকে- পোস্টার, এর থেকে নৃশংস কিছু হয়তো হতে চোখে পারে? পড়বে সেই পোস্টার যে বাংলার নিজের মেয়েকে চায়, অর্থাৎ বাংলার মেয়ে, বাংলার মা, বাংলার সন্তান, বাংলার মেয়েদের জন্য একটা এই যে কন্যাশ্রী প্রকল্প, এই যে বাংলার মেয়ে, বাংলার মা, বাংলার কন্যা, বা এদের বিভিন্ন সময় এই বিষয়গুলোকে আমরা সামনে দেখেছি ভোটের ময়দানে, যে বাংলার মেয়েরা কত এগিয়ে। আমি একজন বাংলার মেয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বৈষ্ণব বাবুর কাছে প্রশ্ন, যে এই ধরনের রাজনীতি কোথা থেকে আমদানি করলেন আপনারা? ভোট হয়ে গেছে, এখনো 2 মাস প্রায় হতে চললো, এখনো দাঁড়িয়ে এই রাজনৈতিক প্রতিহিংসা, এই কি অসাধারণ একটা নজির তৈরি করছেন আপনারা, তো ইতিহাস তৈরি করছেন আপনারা, বৈষ্ণব বাবু। আসলে কি বলুন তো, আপনার যে ভূমিকাটা আপনি শুরু করার আগে থেকে যে ভূমিকাটা করছেন, গোটাটাই আপনারা আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন। না, আমাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত। শুরু করলেন একটা গল্প দিয়ে। আমার তো মনে হয় আমাদেরকেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত, যে আমরা না আমি আপনাকে বলি, আপনি তো সঞ্চালনা করছেন, আপনি একটা পক্ষ হয়ে বললেন, আপনি সঞ্চালনা করুন না। আমি কোনো পক্ষ হয়ে বলছি না বৈষ্ণব বাবু, আমার যেটা ঘটছে রাজ্যে অন্তঃসত্ত্বা একজন মহিলা তার শ্বশুরমশাই বিজেপি করে বলে, তার শ্বশুরমশাই বিজেপি করেন বলে তিনি কোনো সুবিধা পাবেন না। আপনি বলুন না, আপনি এখানে কোন পক্ষ নেব? এখানে আমি কোন পক্ষ নেব? আমার না রাজনৈতিক দলের পক্ষ নেওয়া দরকার আছে, না ওর শ্বশুরমশাইয়ের পক্ষ নেওয়া দরকার আছে, না সরকারের পক্ষ নেওয়া দরকার আছে। আমার দরকার আছে ওই মহিলার পক্ষ নেওয়া, ওই ঘটনা তুলে ধরা, যে রাজ্যের একজন অন্তঃসত্ত্বা মহিলা সে কোনো সুবিধা পাচ্ছে না। প্লিজ বলুন আপনি। তাই আপনি সঞ্চালনা করুন, আপনি বক্তব্য রাখুন না প্লিজ, আপনি শুরুতেই বললেন যে পক্ষের কথা। আপনি বলুন তাহলে। আপনি বলুন বৈষ্ণব বাবু, আপনি বলুন। আপনাকে আমি বলছি তো, আপনি তো ভূমিকাটাই করছেন আমাদের বিরুদ্ধে করে। আপনি ভূমিকাটাই করছেন যেন আমরা বিরাট দোষী। এই রাজ্যে সিপিএম এর 34 বছরের রাজত্বকাল আপনার জানা নেই। আমরা বলছি দায়িত্ব নিয়ে, আমরা অহিংসায় বিশ্বাস করি, হিংসায় বিশ্বাস করি না, আমরা সহিষ্ণুতায় বিশ্বাস করি, আমরা কোনো রিভেঞ্জফুল পলিটিক্সে বিশ্বাস করি না। কেউ যদি কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, তার দায়িত্ব আমরা নেব না। আমি আপনাকে বলছি, যার কথা আপনি বলছেন, এরকম ধরনের কোনো ঘটনা জানা থাকলে প্রশাসনকে জানান। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই সমস্ত এলাকায় যেখানে আমরা দীর্ঘদিন জনপ্রতিনিধি আছি, আমরা শয়ে শয়ে মাকে জননী সুরক্ষাতে যাতে তাদেরকে বিবেচনা করা হয় তাদের জন্য চিঠি লিখেছি এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েছি। আমরা চাই এই রাজ্যে, আপনি বলুন না যে বিজেপি করার জন্য কাকে রেশন দেওয়া হয়নি, আপনি তালিকাটা পেলুন না। আপনি সঞ্চালনা করার আগে তো আমাকে কাঠগড়ায় দাঁড় করালেন। আপনি তালিকা পেলুন যে গ্রামে আমরা ভোট পাইনি, কম ভোট পেয়েছি বলে। আপনি এই তালিকা, আমি অনুরোধ করব একটুখানি জয়প্রকাশ বাবুকে স্ক্রিনে রাখার। তালিকা দেওয়ার আগে গ্রামের মানুষ তফসিলি বন্ধু, আপনাকে একটু জানিয়ে রাখি, শুধুমাত্র তালিকা দিয়ে, সামান্য তালিকা কেন চাইছেন? গোটা রাজ্য জুড়ে যে ঘটনা চলছে তার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে এখানে আসতে হয়েছে। বিজেপি কোন জায়গায় রয়েছেন আপনি? সামান্য তালিকা কেন চাইছেন? গোটা ফাইল গিয়ে পড়ে রয়েছে কোর্টের, আদালতের বিচার ব্যবস্থা বলছে। আরে জয়প্রকাশ দা কিছু বলতে চাইছেন? জয়প্রকাশ দা প্লিজ, জয়প্রকাশ দা প্লিজ। একটা গোবেলসের থিওরিতে আপনাদের কাছে কোনো ঘটনাই নেই, আপনাদের কাছে কোনো ঘটনাই নেই, কোনো তালিকাই নেই। বৈষ্ণববাবুর বক্তব্য, আপনার কাছে কোনো ঘটনাই নেই আপনাদের কাছে, ঠিকই বলেছে। শুধু অপপ্রচার করছে বিজেপি। না, বৈষ্ণব ঠিকই বলেছে। এরা জননী সুরক্ষা দেওয়ার সময় জিজ্ঞেস করে, কিরে ভোটটা দিয়েছিস তো, বা ভোটটা দিবি তো। আর 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 এই মহিলার সম্বন্ধে যেটা বললেন না, এরকম ঘটনা ঘটে থাকলে তাকে অভিযোগ জানাতে হবে, এটাও ঠিক ওরা বলেন। অভিযোগ করো চিঠিতে 3 কপি অভিযোগ দিতে হবে, বিডিও একটা, ওপরে একটা, পঞ্চায়েতে, তারপর তারা কমিটি করবে, তারপর তারা দেখবে। এসব এদের আছে অনেক নাটক। একটা ওই গ্রামের মেয়ে দেখালেন তো,
সে নাকি নিজে গিয়ে পাবে না, অভিযোগ নাটক করতে তো হবে। আপনারা করছেন। সেই অভিযোগ খাতিয়ে দেখবে, দেখে করতে করতে শিশু ভূমিষ্ঠ হয়ে যাবে। তারপরে এরা এরা অনেক অনেক নাটক জানে, আর আপনার কাছে বুঝিয়েও দেবে এখানকার লোককে। ওই যে বলেছেন আমাদের বাংলার মেয়েকে চায়, আরে নাটক মানে তো বাংলার সবচেয়ে বড় মহিলারা ফকিরবাবু সুরক্ষিত, জানে। সব থেকে অসুরক্ষিত। ফকিরবাবু, দরকার হলে এরা বলে কামদুনি করে ভারতবর্ষের দেবো। প্রধানমন্ত্রী এরাই তার বলে, মতো এরাই নাটক বলে কেউ বেশি কামদুনি জানে। করে দেবো। কামদুনি করা মানে কি বলুন না? এই বৈষ্ণব বাবুরা কথায় কথায় বলে, ভয় দেখায়, বাবা মাকে ভয় দেখায় যে মেয়েকে কামদুনি করে দেব। বলুন তো, মানে বাংলার বাইরে কোথাও গেলে এই কথার অর্থ কেন হবে না। মিথ্যে কথা বলছেন? বাংলার ভেতরে জয়প্রকাশ সব হেরে বাবা গিয়ে? মা বোঝে যে এরা এদের আরে, কাছে মেয়েদের এই তো হেরে বা গিয়ে জননী আমি আসলে সায়ন আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী, আমার সায়নের কাছে বক্তব্য, দুজনের বক্তব্য শুনলাম। সায়ন, আমাদের এই বাংলা এই মুহূর্তে পোস্ট পোল সন্ত্রাস ঠেকাবার জন্য আদালতের হস্তক্ষেপ নিতে হচ্ছে, আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে, কথায় কথায় বামেদের সময়কার তুলনা টানেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আমার বক্তব্য হচ্ছে, বামেদের তুলনায় যদি আপনারা টানেন তাহলে 10 বছরে আপনারা করলেনটা কি? কিসের পার্থক্য হলো, কোথায় বদল হলো তাহলে? এবং এই আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে শেষ পর্যন্ত, এখন আপনারা তালিকা চাইছেন। আজকে এই ঘটনা পোস্ট পোলের জন্য আইনের রাস্তায় হাঁটা হচ্ছে, এবার তো সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা আইনের রাস্তায় হাঁটবেন, কারণ তারা ভুয়ো ভ্যাকসিন পেয়েছেন। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা? কথায় কথায় কতবার আইনের দরজায় নক করব? সায়ন, কি বলবেন? দেখুন, খুব পরিষ্কার কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে আর চালচোর ত্রিপল চোর বলা উচিত নয়, কারণ এরা চাল আর ত্রিপলের অনেক কিছুতে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়ে জালিয়াতি করে। সুতরাং ফ্রম চালচোর ভ্যাকসিন চোর, তৃণমূল কংগ্রেস ইজ আনস্টপেবল। যে গণতন্ত্রের টুটি টিপে হত্যার কথা এখন হচ্ছিল, তো অন্তঃসত্ত্বা মহিলার কথা আমি আপনাকে বলছি, বিধানসভার অভ্যন্তরেরা মারপিট করেছে। আপনি শুনুন, আপনি বলছিলেন তো একটু ধরে, দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি লোরে ফেলে তাদেরকে মারা হয়েছে। এসএসকে হসপিটালে তারা যখন ট্রিটমেন্ট করতে গেছিল, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের তরফ থেকে ডিরেক্ট বলে দিয়েছিলেন যে এদের কোনো ট্রিটমেন্ট করা যাবে না। পরবর্তী সময়তে হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কোনো ধার ধারে না। আপনি তৃণমূল কংগ্রেস না করলে 100 দিনের কাজ পাবেন না। ভাঙড়ের বুক থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা নিদান দিচ্ছেন। আর এক্ষুনি আপনি বলছিলেন না যে মাথা ন্যাড়া হওয়ার কথা, দেখুন এটা কিন্তু অন্যভাবেও আমরা দেখতে পারি। মাথা ন্যাড়া হওয়ার বিষয়টা হচ্ছে প্রথার মতো। এই যে বাপের বাড়ি ফেরবার সময় অষ্টমঙ্গলায় ফিরছে, আসলে বিজেপি কর্মীরা তৃণমূলে আবার অষ্টমঙ্গলায় ফিরছে, ফেরবার সময় প্রথা পালন করা হচ্ছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন মুকুল রায় তো বিজেপির সদস্য, বিজেপির সদস্যকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে উনি যোগদান করালেন, যোগদান করিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানাতে চাইছেন, যাতে না সরকারের দুর্নীতি কারোর সামনে আসে। সুতরাং গণতন্ত্রের খুঁটি টিপে হত্যা করতে আজকের এই রাজ্য সরকার প্রস্তাব। সুদীপ্ত গুপ্ত যখন খুন হয়ে যায় মাঝ রাস্তায়, এসএসকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তাররা প্রাথমিকভাবে কোনো ট্রিটমেন্ট করেনি। এই রাজ্য সরকারের নির্দেশে, এই রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এরা বিধানসভা ভাঙচুর করে, এরা বিধানসভায় বিধায়কদের মারে, মেরে হাসপাতালে পাঠায়, পাঠিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে দেয় না। আমি একটু বৈষ্ণবদের কাছে যাব। এত অনেক বামেদের, এক্ষুনি বামেদের আমলের কথা বলা হচ্ছিল যে সেই সময় থেকে শুরু করে সুদীপ্ত গুপ্তের কথা পর্যন্ত, প্রসঙ্গ পর্যন্ত চলে আসলো। বিভিন্ন সময়তে বারবার বিরোধীদের কণ্ঠরোধ, এবং এই জায়গাটা মানে সব জায়গায় ছাপিয়ে গেছে। এই জায়গাতে এসে দাঁড়িয়ে জয়প্রকাশ দাও কিছু বলতে চাইছেন, তার আগে বৈষ্ণবদের কাছে। বৈষ্ণবদা প্লিজ, আপনি পরে বলবেন, আপনাকে সুযোগ দিইনি, প্লিজ বৈষ্ণবদা। আরে আইনজীবী তো আইনের কথা বলবে, আশা করেছি উনি বিজেপির হয়ে পথসভা করছেন না, এটা একটা টক শো হচ্ছে, একটা টক শো করছেন। এটা সায়ন কি বিজেপির হয়ে কথা বলছেন? আমি জানি না, আপনারা বিরোধী কথা বললে বিজেপি কেন দাগিয়ে দেন বলুন তো? সায়ন কি বিজেপির হয়ে কথা বললে এতগুলো কথা? আমি দর্শককেও জিজ্ঞাসা করছি। তাহলে বলুন না, মধ্যপ্রদেশে, আরে মধ্যপ্রদেশে কারা কেনা বেচা করেছে এমএলএ কে, কারা রাজস্থানে টপল করার চেষ্টা করেছিল, কারা মহারাষ্ট্রে টপল করার চেষ্টা করেছিল। আমরা ভুলে যাই বাংলা, ঠিক, আমরা ভুলে যাই বাংলা, আমরা বাংলায় থাকবো, অথচ দেখবো মধ্যপ্রদেশে কি হচ্ছে, রাজস্থানে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হচ্ছে। শুধুমাত্র বাংলাটা আমরা দেখবো না, বাংলা বাদ দিয়ে যে কোনো রাজ্য নিয়ে কথা বলবো। আছে, অন্য রাজ্যে সরকারে আছে, তারা কেন্দ্রীয় সরকারে আছে, তারা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন না, আপনারা বিজেপির ব্যর্থতা দেখতে পাচ্ছেন না, বিজেপি যেখানে সরকারে আছে ব্যর্থতা দেখতে পাচ্ছেন না, খালি আমাদের পেছনে রাখার জন্য নানান সমালোচনা হেরে যাবার পরে বৈষ্ণববাবু, সেকেন্ড সুদীপ্ত সেন তৈরি করতে গিয়েছিলেন আপনারা। সেকেন্ড সুদীপ্ত সেন একজন ভুয়ো আইএস অফিসার যুগ্ম সচিব বানিয়ে গোটা রাজ্যের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনারা। শুধুমাত্র বিরোধী করেন বলে অন্তঃসত্ত্বা মহিলা নয়, যারা তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনারা। জয়প্রকাশ বাবু প্লিজ। আরে আপনি সঞ্চালনা করতে গিয়ে বিজেপি স্বর্ণালী একটুখানি সবাই শুনতে পাবে। হ্যাঁ, প্লিজ বলুন। আমি শুধু দুটো কথা বলবো, দুটো কথা বৈশানোর তারপরে উত্তর দেবে। আপনি যেটা বললেন না, ওই মাথা কামিয়ে স্যানিটাইজ করে মানে দলে নেওয়ার ঘটনা দেখালেন, সেটা কিন্তু একান্তভাবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ নিয়মাবলী হতে পারে যে আমাদের দলে যোগ দিতে গেলে এই কাজ করতে হবে। এটা হতেই পারে, কোনো দল করতেই পারে, এবং যে যোগ দিচ্ছে তাদের এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে মাথা কামিয়ে আমি ঢুকবো, তাদের নিয়মাবলী। আমার প্রশ্ন অন্য জায়গায়, বৈশানরকেই প্রশ্ন করছি, ভাই বৈশানর, গ্রামের অঞ্চলের যারা গ্রাউন্ড লেভেলের তাদেরকে মাথা কামাচ্ছ, স্যানিটাইজ করছো, জল ছেটাচ্ছ, ভাই মুকুল রায় আর শুভ্রাংশুকে করার সাহস হলো না কেন? তারাও তো বিজেপি সঙ্গ করে গিয়েছিল, তারাও তো মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, নাকি ওটা বাকি আছে? সকলের জন্য নিয়ম নিশ্চয়ই এক হবে। তোমাদের দলে যোগ দেওয়ার নিয়ম সেটা খুব ভালো নিয়ম। এবার মুকুল রায় আর শুভ্রাংশুর মাথাটা কবে ন্যাড়া করছো, এখন যদি এই চ্যানেলে ঘোষণা করো তাহলে সব মানুষ কিন্তু তোমাদের ধন্য করবে, বলবে যে তৃণমূল কংগ্রেসের নীতি কিন্তু ঠিক আছে, এক আছে। আমি বৈশানরকে জিজ্ঞেস করলাম তোমার হয়ে যে কবে মুকুল রায় শুভ্রাংশুর গায়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরেতে স্যানিটাইজার দিয়ে তারপর মাথা নাড়া করবে সকলের সামনে, একটুখানি যদি বৈশানর বলে দেয়। বৈষ্ণববাবু আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই তিনজনের কাছে জয়প্রকাশ বৈষ্ণবদা ফিরে আসছি। বৈষ্ণবদা আমাকে 2 মিনিট সময় দিন, আমি ফিরে আসছি, বিরতির পর ফিরে আসছি। অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন জয়প্রকাশ দা, একটা বিরতির পর ফিরে আসছি, আপনারা প্লিজ সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সোজাসুজি স্বর্ণালীতে, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন জয়প্রকাশ মজুমদার, রয়েছেন সায়ন ব্যানার্জি এবং বৈশানর চট্টোপাধ্যায়। প্রত্যেককে আরো একবার স্বাগত বিরতির পর। যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা খড়গপুরের একটা ঘটনা তুলে ধরে আজকে আলোচনা শুরু করেছিলাম, যেখানে শ্বশুরমশাই বিজেপি করেন, এই অপরাধে তার 9 মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ তিনি কোনো সুবিধে পাচ্ছেন না, সরকারি সুবিধে, সেই দিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল, এবং সেখান থেকে একাধিক ঘটনা, একাধিক ছবি সামনে আসে। বিরতিতে যাওয়ার আগে জয়প্রকাশ যেটা প্রশ্ন করেছিলেন যে এটাই যদি পদ্ধতি হয় যে যারাই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন বা হয় ঘরে ফিরে আসছেন, প্রত্যেককে হয় স্যানিটাইজার স্প্রে করে, নয় গঙ্গা জল ছিটিয়ে, না হয় মাথা কামিয়ে, না হয় চোঙা ফুঁকে বলতে হচ্ছে যে বিজেপি করেছি, অপরাধ করেছি, আর জীবনেও করব না। সেক্ষেত্রে জয়প্রকাশ একটা প্রশ্ন রেখেছিলেন বিরতিতে যাওয়ার আগে, মুকুল রায় পুত্র তারাও কি তাহলে একই পদ্ধতির মাধ্যমে যোগদান করলেন তৃণমূলে, বা করছেন কি? উত্তর নিইনি। তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈশানরদা কি বলবেন? এই প্রশ্ন অবশ্য আমার নয়, জয়প্রকাশ দার। আসলে দলবদলুরা যাদেরকে নিয়েছিল চার্টার্ড ফ্লাইটে করে, নিয়ে যাওয়া হয়েছিল, তারা কেউ থাকতে চাইছে না। বিজেপি সর্বভারতীয় দল তার সহসভাপতিকে ধরে রাখতে পারছে না। কেন থাকতে চাইবে বলুন তো? পাশের ঘরের মতো আমি তো বলি কেন থাকতে চাইবে, মানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দিকে দিকে বিজেপি করলে যে পরিণতি হচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের, এরপর কে আর করতে চাইবে? বিরোধী দল কে করতে চাইবে? বিজেপির উত্তরটা আপনি দিচ্ছেন, আপনি কি বিজেপির উত্তরটা কি আপনি দিচ্ছেন? আমার তো উত্তর দেওয়ার দায় নয়, আমার প্রশ্ন করে এটাই দায় যে এই মানুষগুলোর এই পরিস্থিতি হচ্ছে কেন? বৈশানরদা, এই প্রান্তিক মানুষগুলোর এই পরিণতি কেন? বিজেপিতে কেউ থাকতে চাইছে না, বিজেপি পরাজিত। আরে বিজেপি পরাজিত দল,
আগামী দিনে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। আচ্ছা, পরাজিত দল বলে তাকে হাতে মারো, হাতে মারো। বাহ, কোভিড দিতে অসাধারণ পারেনি, যুক্তি। তারা সায়ন কিছু বলতে চাইছেন? অক্সিজেন দিতে পারেনি। দেখুন একটু চুপ করা, সবাই বললে একটু শোনা যাবে। দেখুন একটু চুপ করা। দেখুন রবীন্দ্রনাথ সারা দেশ জুড়ে তার নিচে যে ফলক ছিল সেই ফলক ভেঙে ফেলা হয়েছে। এটা একটা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা। যে ফলক ভেঙে ফেলা হয়েছে এটা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা। এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যে তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে, ফিরাদ হাকিমের সাথে ওই চিটিং বাজটার নাম ছিল, ওই চিটিং বাজের সাথে ফিরাদ হাকিমের নাম ছিল, তা সেই ফলক ভেঙে ফেলতে চাইছে। শুধু ফিরাদ হাকিম নয় সায়ন, একই সঙ্গে অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি, কাকে বাদ দেবেন আপনি? এবং তাও ডেজিগনেশন কি যুগ্ম সচিব, যুগ্ম সচিব ডেজিগনেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া ডিগ্রি ছিল, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, আর ইনি হচ্ছেন যুগ্ম সচিব। এই দুটোই প্রতারণা, এই দুটোই হচ্ছে ফেক ডিগ্রি। যুগ্ম সচিব আর ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় বেসলেস। রাজ্যের সরকারের যদি ন্যূনতম মান সম্মান থেকে থাকে, মানুষের কাছে ক্ষমা চান। কাকে ঠকাচ্ছেন বৈষ্ণব, কাকে ঠকাচ্ছেন আপনারা? জয়প্রকাশ দা, জয়প্রকাশ দা কিছু বলতে চাইছেন? জয়প্রকাশ দা প্লিজ, প্লিজ, আমরা আলোচনা শেষের দিকে এসে গেছি। জয়প্রকাশ দা, লজ্জা আছে আপনার? আপনার লজ্জা আছে? সংসদের শরীরে আমার আরেকটা প্রশ্ন ছিল, আমার আরেকটা প্রশ্ন ছিল বৈশানরের কাছে, আরেকটা প্রশ্ন বৈশানরের কাছে। একটু শান্ত হলে আমি বলতে পারি, একটু ওদের গলার আওয়াজটা কমাও। আরেকটা প্রশ্ন বৈশানরের কাছে, কারণ প্রথম প্রশ্নের উত্তর দিল না যে কবে মুকুল রায়কে নাড়া করবে, সেটা বললো না। যাচ্ছেন তো যাচ্ছেন। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ভুয়ো যে অফিসার কবে নাড়া হয়েছেন, তার সরকারি সিকিউরিটি ছিল, মানে কলকাতা পুলিশ থেকে সিকিউরিটি দিয়েছিল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন, পুলিশ মন্ত্রী? কারণ পুলিশ সরেজমিনে তদন্ত না করে সিকিউরিটি দেয় না। তাহলে কি আমরা, ওনার কি খবর? মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, আমাদের মাননীয়াও কি একে চিনতেন, তাই সিকিউরিটি দিয়েছিলেন? এই প্রশ্নটার যদি উত্তর দেন বৈশানর, পুলিশের যে সিকিউরিটি উনি পেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তদন্ত করে দিয়েছিলেন। তাহলে এতদিন ধরে একজন ভুয়ো আইএস অফিসার, এতদিন ধরে একজন ভুয়ো আইএস অফিসার রয়েছে, রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীর সঙ্গে উঠছেন বসছেন, তাদের কোনো খবর আপনাদের কাছে ছিল না? বিরোধী করছে, আপনারা বলছেন বিরোধী করছে, বিজেপি করছে, তাই তাদেরকে শাস্তি পেতে হচ্ছে। যারা শাসক, যারা ভোট দিয়েছে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ফলস পার্সনিফিকেশনের মামলা দেখি কোর্টে, কেউ নিজেকে হাইকোর্টে জজ হিসাবে পরিচয় দেয়, কেউ নিজেকে ডিএম হিসাবে পরিচয় দেয়। জালিয়াতি বহু লোক জোচ্চোর আছে, বিজেপি দলের মধ্যে জোচ্চোর আছে। প্রতিটি রাজনৈতিক দলে আপনি দেখবেন কেউ না কেউ জোচ্চোর গিয়ে আশেপাশে ঘুরে বেড়ায়। কি অসাধারণ, কি যুক্তি দিচ্ছেন আপনি? যা বলেছিলেন নরেন্দ্র কি মোদী, যুক্তি দিচ্ছেন বৈষ্ণব? আপনি নিজেই যুক্তি সমর্থন করছেন বৈষ্ণব বাবু? আপনি একজন এতদিন ধরে রাজনীতি করছেন, আপনি নিজেই যুক্তি সমর্থন করছেন? সব দলে জোচ্চোর আছে বলে সেই জোচ্চোরকে আমি যুগ্ম সচিব বানাবো? সে ভুয়ো ভ্যাকসিন দেবে, এই মুহূর্তে ভুয়ো ভ্যাকসিন দেবে সে। আপনি জোর করে আমাদের ঘরে দিয়ে দিচ্ছেন কেন? ভুয়ো ভ্যাকসিন ধরা হয়েছে তো, অ্যারেস্ট হয়েছে তো, তদন্ত চলছে তো। এতদিন ধরে যারা ভ্যাকসিন দিলেন তাদের কি হবে? আরে বলো না বৈশানর, সরকারি সিকিউরিটি পেয়েছিল, সরকারি সিকিউরিটি কি পদ্ধতিতে পায়? তদন্ত চলছে তো। এতগুলো মানুষের ভ্যাকসিনেশন হলো, এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এতগুলো মানুষ ভ্যাকসিন দিলেন, এটা বলছেন মিথ্যাচার করছেন, এর দায় কেউ সরকারি সিকিউরিটি পায়নি। জয়প্রকাশ দা কিছু বলছিলেন? আরে তদন্ত সরকারি সিকিউরিটি পেতে গেলে বৈশানর নিয়মটা জানে যে সরকারি একটা তারা দেখে থ্রেট পারসেপশন, সরকারি তারা দেখে তার ব্যাকগ্রাউন্ড কোথায় থাকবে করে অ্যালার্ট হয় সরকারি সিকিউরিটি। সেই সরকারি সিকিউরিটি পশ্চিমবঙ্গ পুলিশ যখন দিচ্ছে, তখন তার মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পর্যন্ত এই ব্যাপারে সহযোগিতা করেছে। তাই প্রশ্নটার উত্তর দিচ্ছে না। আমার তো আমি শেষ করব আলোচনা। আমার এই জায়গা দিয়ে সোজা প্রশ্ন ছিল বৈষ্ণব দা আপনাদের কাছে। আমার সোজা প্রশ্ন ছিল, এই দেবাঞ্জনকে কি আপনারা দ্বিতীয় সুদীপ্ত সেন বানাতে চেয়েছিলেন? সেকেন্ড সুদীপ্ত সেন বানাতে চেয়েছিলেন আপনারা? আপনি জিজ্ঞাসা করুন রাকেশ সিংকে। ঠিক
আচ্ছা রাকেশ সিংকে কে দিয়েছিল সিকিউরিটি? আমি বলছি জয়প্রকাশ দা উত্তর দিন। কোকেন কাণ্ডে রাকেশ সিংকে সিকিউরিটিটা কে দিয়েছিল? আরে খুব ভালো প্রশ্ন। মানুষ এই সময় দাঁড়িয়ে মানুষ একটা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন। একটা অতিমারীকে ব্যবসা করছে, অতিমারীকে, মহামারীকে, এবং সরকার সেটা প্রশ্রয় দিচ্ছে, অফিসিয়াল করছে। বলবার পরে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিলেন মুকুল রায়কে। আরে জয়প্রকাশ বাবু, আপনারা কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিলেন বলবার পরে। আমরাই অ্যারেস্ট করেছি, আমরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি একদম শেষ করব আলোচনা। আমি জানি না যে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধিতা করলে সেক্ষেত্রে হয় তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না, আর যদি আপনারা সরকারকে ভোট দেন তাহলে ভ্যাকসিনের নামে কি আপনার শরীরে ঢুকবে আপনি জানেন না। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা খুব সংক্ষেপে শেষ করব। এক লাইনে কি বলবেন সায়ন, কি বলবেন? এক লাইনে শেষ করব আলোচনা। এবার সায়ন কি বলবেন? মিথ্যা প্রচার দেখুন খুব পরিষ্কার নির্দিষ্টভাবে একটাই কথা, সরকারকে দায় নিতে হবে। এত মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, সাংসদের শরীরে পর্যন্ত ফেক ভ্যাকসিন গেছে, রাজ্যের শাসক দলের নেতাদের সাথে ডিগনিটারিজ হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সুতরাং গভর্নমেন্টকে এই যে প্রশ্নের উত্তর দিতে হবে, এর দায় নিতে হবে। কিন্তু জয়প্রকাশ দা যে কথা বলছিলেন যে তৃণমূলে ফিরতে গেলে মাথা ন্যাড়া করতে হয়, তেমন ভাবে বিজেপিতে যোগদান করতে গেলেও আগে তৃণমূলে থেকে চুরি শিখতে হয়, তারপর সেই চুরি করবার পরে ভাগ বলবার পরে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মুকুল রায় ঘুরে বেড়ান, এর কোনো উত্তর জয়প্রকাশ বাবুরা দিতে পারবেন না। আমি শেষ করব। বৈষ্ণব বাবু প্লিজ এক লাইনে কি বলবেন? বিজেপি পরাজিত হয়েছে, এখন মিথ্যাচার করছে। রাকেশ সিং যে কোকেন কাণ্ডে ধরা, তাকে সরকারি কেন্দ্রীয় সরকার কেন দিয়েছিল সিকিউরিটি? জয়প্রকাশ বাবু তো এই কথা জিজ্ঞাসা করছেন, তার আগে উত্তর দিন যে ওনারা যাদের সরকারি সিকিউরিটি দিয়েছিলেন কোকেন দেবাঞ্জনের ইস্যুটা এত থাকার দরকার পড়ছে কি এই মুহূর্তে? দিয়েছেন। আমি আসবো, সময় শেষ। আমি খুব সংক্ষেপে, জয়প্রকাশ দা প্লিজ, আমাকে একটা বিরতি নিতেই হবে, শেষ করতেই হবে আলোচনা। জয়প্রকাশ দা, জয়প্রকাশ দা, আপনি মানবকাণ্ড ঢাকছেন কেন? আমার তৃণমূল কংগ্রেস একটি অত্যাচারী এবং এই ভ্যাকসিন চোর দল, আর কিছু বলার নেই। একটা অত্যাচারী এবং ভ্যাকসিন চোর দল। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। এই জায়গা থেকে আলোচনা আর আমি এই মুহূর্তে শেষ করছি। প্রত্যেককে অনেক ধন্যবাদ। বৈষ্ণব আমাদের সঙ্গে ছিলেন সায়ন এবং জয়প্রকাশ মজুমদার। আমি আলোচনা এখানেই শেষ করবো এই প্রশ্ন নিয়েই যে সেক্ষেত্রে সত্যি কোন জায়গায় গেলে শান্তিতে বাঁচা যাবে, কারণ ভ্যাকসিন সেটুকু নিয়েও এখানে রাজনীতি হচ্ছে, বিরোধী করলেও রাজনীতি, সরকারের পক্ষে ভোট দিলেও রাজনীতি। আমি আলোচনা এখানেই শেষ করবো, তবে গুরুত্বপূর্ণ আরো ইস্যু রয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন কাণ্ডে কি চাঞ্চল্যকর তথ্য রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছলো, সে সবকিছু নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর এবং যেরকম বলেছিলাম যে আরো কিছু গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, সেক্ষেত্রে নারদা কাণ্ডের দিকে চোখ রাখতেই হচ্ছে। নারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন শুনতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে তৃণমূল সুপ্রিমোকে জমা দিতে হবে এই হলফনামা। ঠিক কি আপডেট হলো দিনভর আজ নজর রাখা যাক আমার প্রথম প্রতিবেদনে। নারদা কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরেই নিজাম প্যালেসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই দপ্তরে দীর্ঘক্ষণ ছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজাম প্যালেসে গিয়েছিলেন মলয় ঘটকও। সিবিআই দপ্তরের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মলয় ঘটকের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। তৃণমূল সুপ্রিমো এবং মলয় ঘটককে নারদা মামলায় পক্ষ করে সিবিআই। 9 জুন নারদা মামলার শুনানি হয় হাইকোর্টে। হলফনামা জমা দেওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন মলয় ঘটকও, তবে এক পক্ষে সওয়াল শেষ হয়ে গিয়েছিল, তাই তৃণমূল নেত্রীর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খারিজ হয় মলয় ঘটকের আবেদনও। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন মলয় ঘটকও। শুক্রবার মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট হলফনামা জমা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টকে। আগামী 29 জুন নারদা মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। 28 জুন হলফনামা জমা দেওয়ার আবেদন জানাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর আবেদন আগে শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই বিষয়ে সমাধান হওয়ার পরেই
মূল মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে হাইকোর্ট। প্রিয়াঙ্কা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর এবং সোজাসুজি স্বর্ণালীর একদম শেষের দিকে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যুটার দিকে নজর রাখছি। দিনের পর দিন সশস্ত্র দেহরক্ষী নিয়ে ঘুরে বেরিয়েছেন কে? এই দেবাঞ্জন দেব, অর্থাৎ যাকে নিয়ে আজকে এত বিতর্ক, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠছে যেখানে, সেই ব্যক্তি দেবাঞ্জন দেব। চড়েছেন তিনি সরকারের স্টিকার লাগানো গাড়িতে। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে ধরা দিয়েছেন এক ফ্রেমে। এমনকি একাধিক সরকারি কর্মসূচিতে ছিল দেবাঞ্জনের অবাধ বিচরণ। প্রশ্ন উঠছে, ক্ষমতার অলিন্দে যার এমন অবাধ আনাগোনা, সে কিভাবে শাসক দলের কাছে অপরিচিত হতে পারে? দেবাঞ্জন কি তাহলে ধীরে ধীরে ভবিষ্যতের সুদীপ্ত সেন হয়ে উঠছিল? প্রশ্ন উঠছে। এই যেন সুদীপ্ত সেন 2.1। দেবাঞ্জনের শাসক দল যোগের প্রশ্ন মাথাচাড়া দিতেই রাজনৈতিক মহলের জোরালো প্রশ্ন, দেবাঞ্জন কি তাহলে দ্বিতীয় সুদীপ্ত সেন হতে যাচ্ছিলেন? কারণ একাধিক। সুদীপ্ত সেনের জালিয়াতি চক্রে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নামে বিভিন্ন অভিযোগ এসেছে। এক্ষেত্রেও নাম উঠে আসছে শাসক দলের একাধিক নেতা নেত্রীদের। তদন্তকারীদের সূত্রের খবর, প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন দেবাঞ্জন দেব। ঘুরে বেড়াতেন সশস্ত্র দেহরক্ষী নিয়ে, চড়তেন সরকারের স্টিকার লাগানো গাড়িতে। জানা গিয়েছে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় নয়, দেবাঞ্জন ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করেছিলেন আমহা স্ট্রিট সিটি কলেজেও। আর এখানেই প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণ প্রশাসনের কারো সহযোগিতা ছাড়া একের পর এক ভ্যাকসিন ক্যাম্প কিভাবে করলেন দেবাঞ্জন? ইতিমধ্যে এই বিষয়ে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন স্বাস্থ্য ভবনে অভিযোগ জানাতে যান বিরোধী দলনেতা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ভুয়া প্রতারক, চিটিংবাজ, প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন দেব যে কাণ্ডটা করেছে, তাতে মানুষ আতঙ্কিত। এটা একটা বড় লার্জার কনস্পিরেসি বলে আমাদের মনে হয়েছে। এই প্রতারক শাসক দলের অতি ঘনিষ্ঠ এবং এই প্রতারকের দ্বারা কয়েক হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। তাদের শরীর, তাদের ভবিষ্যৎ আজকে অত্যন্ত বিপজ্জনক জায়গায় গেছে। ইতিমধ্যে শাসক দলের একাধিক নেতা নেত্রীদের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে দেবাঞ্জনকে। স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। এমনকি রবীন্দ্রনাথের ফলক উদ্বোধনেও সেই মূর্তি ফলকের নাম রয়েছে ফিরহাদ হাকিম সহ একাধিক হেভিওয়েট নেতা নেত্রীদের সঙ্গে দেবাঞ্জন দেবের পরিচয় রয়েছে সেখানে যুগ্ম সচিব হিসেবে। কে নেই? অতীন ঘোষ থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে এখানেও। কোনোদিন আমার সাথে কোনো চেনাশোনা ছিল না। কোথাও কোনো অনুষ্ঠানে গেলাম, সেখানে কার নাম আছে না আছে তো দেখে আর অনুষ্ঠান করা যায় না। শুধুমাত্র ভ্যাকসিন ক্যাম্প নিয়ে জালিয়াতি নয়, জানা গিয়েছে সামনে এসেছে ভুয়ো আইএস এর বিরুদ্ধে প্রতারণার আরও অভিযোগ। কসবার অফিস এবং বারুইপুরে নেওয়া হয় সেই ইন্টারভিউ। তালতলা থানার চাঞ্চল্যকর এই অভিযোগ দায়ের করেছেন চাকরি প্রার্থীরা। অভিযোগে বলা হয়েছে, ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের নাম, ঠিকানা, ব্যাংক ডিটেলস, আধার কার্ড সহ বিভিন্ন নথি। অভিযোগকারীদের আশঙ্কা, ওই সমস্ত নথি অবৈধ কাজে ব্যবহার করা হতে পারে। আর এখানেই উঠছে প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে ডালপালা ছড়িয়ে মানুষের জীবন নিয়ে নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন দেবাঞ্জন, তা কি সত্যি সরকারের অজানা ছিল? কিন্তু শাসক দলের তাবড় নেতাকে পকেটে না নিয়ে আদেও কি এই জাল ফাঁদা সম্ভব? সেক্ষেত্রে এই অতিমারির সুযোগে আরও এক সুদীপ্ত সেনই কি তৈরি করছিল তৃতীয়বারের জন্য নির্বাচিত সরকার? আর সেই আশঙ্কাই প্রকাশ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। মমতা ব্যানার্জির ছবি পেছনে লাগিয়ে যা খুশি কাণ্ড করা যায় বাংলাতে, তাই তো? শুধু একটা তৃণমূলের লোগো চাই, তৃণমূলের মমতা ব্যানার্জির ছবি চাই, আমরা যা খুশি করতে পারি। ফ্রি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাই প্রশাসনের এই প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য ছাড়া এই প্রতারণা চক্র চলা প্রায় অসম্ভব। আর সেই ছবিটা কি প্রকাশ্যে আসতে অস্বস্তিতে শাসক দল? তা না হলে সাত তাড়াতাড়ি ফলক ভাঙার প্রয়োজন পড়ল কেন? যাতে সহজে মুছে ফেলা যায় অপরাধ চক্রের ছাপ। কিন্তু খোদাই করা ফলক ভেঙে কি এত সহজে মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলার দায় ঝেড়ে ফেলতে পারে বিপুল সমর্থন নিয়ে মাসনাদে বসা নির্বাচিত সরকার?
স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।